নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প মানুষ যেমন। জনম অন্ধ ছেলেটা একই জায়গায় বসে থাকে দিনভর। ওই যে ভাঙাচোরা প্ল্যাটফর্মখানা, তার গায়ে ওই যে গরিব মতন স্টেশন চাতাল, তার কোলে ওই যে কঙ্কালসার গোটা তিনেক সিঁড়ি, তারই একেবারে শেষ ধাপিতে কোনাটুকুন জায়গা নিয়ে বসে থাকে হাঁটু মুড়ে। হাড় লিকলিক হ্যাংলাপানা চেহারা, গায়ের রং সবজে বরণ, এক মাথা রুখা সুখা চুল। জন্মকালে নাম ছিল বারিন না হারিন কি যেন একটা, তা সে নামে এখন নিজের ঠাকুমাও ডাকে না তাকে। নামটা ভারী অপয়াজে। নাম দেওয়ার পরপরই হঠাৎ একদিন আলটপকা জ্বরে মরে গেল ছেলের বাপটা। তারপর কটা বছর না যেতে, সেই যখন সবে বুলি ফুটছে তার ঠোঁটে, তখন একদিন দুম করে পালালো তার মাটাও, দালালপুর হাটের এক কাপড় ব্যাপারীর সঙ্গে। সেই থেকে বুড়ি ঠাকুমাই অন্ধের যষ্টি হয়ে আছে। আর আছে রেবতী বৈরাগী, যার কাছে মন প্রাণের সব কথা উজাড় করে দেয় বালক। অন্ধকার চোখ অন্ধকারে ভাসিয়ে রোজ একবার সাঁঝবেলায় প্রশ্ন করে, আজ তার দেখা পেলে গো ও ঠাকুর? রেবতী বৈরাগী তখন হয়তো সবে এসে বসেছে তাদের দাওয়ায়। প্রশ্ন শুনে রোজ একবার তার ডানা মেলা চোখ দুটো দুঃখ ব্যথায় ঝটপট করে ওঠে। ছেলেটাকে মিথ্যে বলতে প্রাণ চায় না, আবার সত্যি বলতেও হৃদয় কাঁদে। ভাঙা স্বরে উত্তর দেয়, পেলাম গো বটে। কি দেখলে? আজ দেখি সে পদ্ম হয়ে ফুটে আছে হরিণ দিঘির জলে। কোনদিন বলে, গাঙের জলে ঢেউ হয়ে দুলছিল আজ, যেই না জোয়ার এলো। আমার কথা বললে তাকে? বলিনি আবার, দেখা হতেই বললাম, ছেলে তোমার পথ চেয়ে আছে গো বউঠান, একবার গিয়ে দেখে এসো তাকে। বললে, যাবো গো যাবো, তাকে ছেড়ে থাকতে আমারও কি মন কাঁদে না? বললে এ কথা? অন্ধ ছেলে চোখ দুটো টিপটিপ করে ওঠে। ছাই বরণ দুই মণি ওড়াউড়ি করে খাঁচাবন্দি পাখির মতো। কবে সে আসবে? আসবে আসবে, না এসে যাবে কোথায়? মায়ার ফাঁদে পৃথিবীটাই ধরা পড়ে আছে যে। রেবতী বৈরাগী ছেলেটার মাথায় হাত রেখে কথা ঘোরাতে চায়। এসো, আজ নতুন গান শেখাই তোমাকে। ছেলেটার চোখ তবু ছটফট করে মরে। ঘর বিভাগী বৈরাগীরও চোখ জ্বালা করে তাই দেখে। এমন একটা ছেলে ফেলে কি করে যে পালায় মানুষ, ভাবতে ভাবতে ধরা গলায় গান ধরে। অসুখ কোথায় উড়ে যাস, নিজের বুকে খোঁজ করে দেখ। হেঁসেল থেকে ছেলের ঠাকুমা ডাকে, ও শতদল, সতুরে ভাত বেড়েছি, খাবি আয়। হ্যাঁ গো হ্যাঁ, বাড়ির নয়, সুরের নয়, ছেলের এখন নাম হয়েছে শতদল। বৈরাগী ঠাকুরই নতুন করে রেখেছে সে নাম। শতদল থেকে সতু। তা ছেলেটা শতদলের মতোই ফুটে থাকে বটে সারাটা দিন, অমন একটা ভাঙা ফাটা ইট বালির জমিনটাতেও বসে থাকে একভাবে। কানের কাছে যখন তখন ভ্যান রিক্সা ভেঁপু বাজায়, মানুষজন কিচমিচ করে। হঠাৎ হঠাৎ কান ফাটিয়ে ডাক ছাড়ে আপ ডাউনের ট্রেন গাড়িগুলো স্টেশনের ভেতর থেকে। ভাঙা সিঁড়ির একটু তফাতে এক ফালি মেঠো ভূমিতে দাঁড়িয়ে এক বৃদ্ধ পিপুল। শাখা প্রশাখা তার এই যদি ছায়া পাঠালো,
তো এই ঝনঝন রোদ। অন্ধ বালক সেই রোদ ছায়াতেই বসে থাকে একলা মনে, বসে থাকে আর সুরের মনে সুর ভাষায় ধুলো বাতাসে। আহা, কি ভাব সেসব গানে! যেমন তার কলি, তেমনি হৃদয়ে তার ছেঁড়া সুর। অংশুপতি কুণ্ডুর মতো ঘোর বিষয়ী মানুষটারও বুক কেঁপে ওঠে মাঝে মাঝে। বুকের দোলায় গোটা অঙ্গ দুলতে থাকে। তালপাতার পাখা থেমে যায় হাতের মুঠিতে। দাড়িপাল্লার আড়াল থেকে কখনো বা হাঁক দিয়ে ওঠে, আরেকবার ধর দিকিনি সুরটা, ওরে ও শতদল। অন্ধ ছেলে থমকায় দু এক পালক। পোটলায় বাঁধা পান্তার বাটিখানা হয়তো বা খুলতে গিয়েও সরিয়ে রাখে পাশে। কোন গানটার কথা বলছে গো জ্যাঠা? আরে এই তো গাইলি একটু আগে। ও। থমকানো মুখে হাসি ফোটে ধীরে ধীরে, ফুল ফোটার মতো। সরু গলার লম্বা শিরা দুটো নেচে ওঠে সেই সঙ্গে। বুকের গাঙে আসছে তুফান, ওমন নৌকা বাঁধবি চল। আহা, রেবতী বৈরাগী এক একখানা গানও বাঁধে বটে, ওমন নৌকো বাঁধবি চল। অংশুপতি মাথা দোলায়। ছন্ন ছাড়া বৈরাগীটা নিজেই যেন এক সুরের আকুর। নিজের তালে গান বাঁধে, নিজেই সুর বনে তাতে। তারপর সে গান যত্ন করে বিছিয়ে দেয় কানা ছেলের কণ্ঠে। অংশুপতির বুকের মাঝখানটা কেমন গুড় গুড় করতে থাকে। কোনোদিন পাল্লায় মাল তুলে বাটখারা দিতে ভুলে যায়, বাটখারা চাপায় তো মালের কথা মনে থাকে না, খদ্দের তাগাদা দেয়, কি হলো গুন্ডুর বউ, মাল মাপো। অংশুপতি সম্বিতে ফেরে ঝটপট। খদ্দেরের হাতে মাল দেওয়ার সময় সে 3 বার করে পয়সা গুনে নেয়। ভাবের ঝোঁকেও বিষয় বুদ্ধি হারায় না কখন। খদ্দেরের শিশি থেকে গড়িয়ে আসা তেলটুকুও কাঁচিয়ে তোলে নিজের তেলের টিনে। বাইরে সাইনবোর্ডে খড়িমাটি দিয়ে লিখে রেখেছে, আজ নগদ কাল ধার। তা এহেন অংশুপতিকে কাজ ভোলায় আরেক যৌন। সে হলো গিয়ে রাজকুমারী। রাজার কন্যে নয়, একেবারেই আধ বুড়ি আধ পাগলি মেয়ে মানুষ একটা। থাকে নাকি সেই গঞ্জের বাজারের পিছন দিকে, 2 হাত সমান এক ভোগলার চালার নিচে। একসময় নাকি বাঁধা ঘর ছিল তার মহকুমা শহরে। নিত্যদিন খদ্দের আসত সেখানে, বড় বড় চাঁই সব, দারোগা, মহাজন, আড়তদার। সন্ধে নামলেই ঘরের বাতি জ্বালিয়ে সেজে গুজে শুধু বসে থাকো রানীর মতো, আর রাত পোহালে পয়সা গুনে বাক্সে তোল। সেসব ভরা বাক্সগুলো কি করে যে শূন্য হয়ে গেল একে একে। রোগেই গেল সেসব, নাকি ভোগে? না, রাজকুমারী অত শত ভাবতে পারে না আজকাল। বয়সের সঙ্গে সঙ্গে মাথাটাও তার বুড়িয়ে গেছে একেবারে। হ্যাঁ, রোগ একটা তাকে ধরেছিল বটে। কবে যেন ধরেছিল, কত যুগ আগে কে জানে। তখন থেকেই বুঝি মানুষ আসা বন্ধ হয়েছে তার ঘরে। কোন মানুষটাই বা অমন কাল রোগ দিয়ে গেল শরীরে? মাছের বাজারের আড়তদার, নাকি গাংপাড়ের সেই ফর্সাপানা মহাজন, নাকি গঞ্জের বাজারের সবজিওয়ালাগুলো, নাকি আর কেউ? রাজকুমারী জানে না সেসব। দুনিয়ার মানুষের মুখ কবে থেকে সব একরকম হয়ে গেছে তার কাছে, শুধু একটা মুখ ছাড়া, তাও কেমন ঝাপসা মতন। সেই যে যার নাম ছিল অষ্ট, অষ্ট না বিষ্টু, না তার নামটাও আর ঠিক ঠিক মনে নেই রাজকুমারীর। মনে আছে একটা শুধু মুখের আদর, লম্বা পানা, বড় বড় চোখ। মহকুমার গলিটাতে এক বুড়ি মেয়ে মানুষের কাছে রেখে দিয়ে মুখটা তাকে বলেছিল, ভয় নেই রে কুসমি, মাসির কাছে টুকুনখানিক থাক, আমি এই গেছি আর এসছি। নাম তার মনে নেই, মুখ আবছা।
শেষ কথা কটাই শুধু স্পষ্ট আজও আত পাগল মেয়ে মানুষটার কাছে। কথা কটা মনে পড়লেই বুক কেমন হু হু করতে থাকে এতদিন পরে। গলগলিয়ে কান্না আসে কুসমির, থুড়ি কুসমি না, রাজকুমারীর। কান্না ক্রমে গান হয়ে যায় গলায়। মেয়ে মানুষটা তখন কাঠির মতো শরীর দুলিয়ে নিজেকেই যেন ভ্যাংচায়। নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, সে আসবে বলে কথা দিয়েও কেন এলো না। অংশুপতি কুণ্ডু অবশ্য এত বৃত্তান্ত জানে না কিছুই। যেমন জানে না চায়ের দোকানি হারু পাত্র কিংবা ভ্যান রিক্সাওয়ালা বংশী বিশুদ্ধল। মেয়ে ছেলেটাকে নিয়ে বিনি পয়সায় মজা লোটে তারা সকলেই। যখন তখন যেমন খুশি কোনো একটা স্টেশনে নেমে পড়ে রাজকুমারী। নামলেই হলো আর কি। এতটুকুন হাকুচ কালো খয়াটে শরীর, খসখসে করে ওঠা গায়ের চামড়া, মাথার চুল সন্ন্যাসীদের জটার মতো, তাতে আবার পুরনো এক টুকরো লাল ফিতের ফুল। কবেকার এক রংজলা ডেকরন শাড়ি কুঁচি দিয়ে পরে, তোবড়ানো গালে লাল রং মাখে, ঠোঁট রাঙায় তেলাকুচোর ফল দিয়ে, কোটর বসা চোখে ধ্যাবড়া করে কাজল টানে। কাজল টানে নাকি চোখ দুটো অমনি মসি লেপা। অবশ্য ওইটুকুনি না সাজলে লোকে দুদণ্ড তাকাবে কেন তার দিকে? না সাজলে নাচ জমবে কিভাবে? না নাচলে পয়সা নেই, পয়সা না পেলে। ভাবতে গেলেই পেটের নাড়িগুলো খিদেতে দাপাদাপি করতে থাকে রাজকুমারীর। ফুটপাট বেরিয়ে পড়ে ধুলো কাদামাখা ঝুপড়ি থেকে। এরপর এখান থেকে সেখান যায়, এ স্টেশন থেকে ও স্টেশন। পেটে যেদিন দানা পানি পড়ল দুটো, তো সেদিন সেই মুখটাকেই খুঁজে মরে ঘোলাটে চোখে। আজও, এতকাল পরেও অভ্যেস। লোকে শুধুই কি দেখিস রে মুখের দিকে আমার ফেলফেল করে? বুড়ো ভেড়ার মতো হলদেটে চোখের মণি দুটো তখন চিকচিক করতে থাকে। তোরেই খুঁজি নাগর আমার, যে বন গেল তোরই খোঁজে। বলেই নাচতে শুরু করে, ডান হাতে কাপড়টাকে ঘাগড়ার মতো ফুলিয়ে ঘুরে ঘুরে নাচে। তবে তেমন ভাবে আর নাচতে পারে কটা দিনই বা। উপসী পেটে নাচ জমে না যে, নাচতে গেলে হাঁপিয়ে পড়ে। কালো কুলো শরীরটা হাঁপায় তখন হাঁপড়ের মতো, খিদেতে চোখ ঝিম মেরে আসে। এবার একটা ডবল রুটি দাও, দাও না গো। অংশুপতি হ্যাঁ হ্যাঁ হাসে তাই দেখে। দেব দেব, তার আগে আরেকখানা নাচ দেখা, সেই যে রে সেই নাচটা। হারু চেঁচায় চায়ের দোকান থেকে, রুটি কি মাগনা আসে? হ্যাঁ, নাচ হোক, চাও দেবো তাহলে। বংশী দূর থেকে সিটি বাজায়, নাচ মেরি যান ফটাফট। নিত্য বংশীপতিকে চোখ টেপে, সাজের বাহার কেমন দিনকে দিন খুলছে দেখেছে বংশুদা? কপালে আবার কাঁচ পোকা টিপ সেঁটেছে। মানায়নি বলো না গে। রাজকুমারী কোমরখানা বেঁকাতে গিয়েও পারে না, মাজা খচখচ করে ওঠে। দিনভর কোথার থেকে যে কোথায় হেঁটে মরতে হয়, হাঁটাই সার। আজকালকার মানুষজন বড় শেয়ানা। দুদণ্ড দাঁড়িয়ে নাচ দেখে বটে অনেকেই, তারপর পেছন ঘুরে টিপ্পনি কেটে চলে যায় যে যার মতো। হাত উল্টে আধলাটাও দিতে চায় না ঝট করে। অংশুপতি কুণ্ডুই শুধু দিয়ে ফেলে মাঝে মাঝে। নাচ দেখে মনটা খুশি হলেই দরাজ গলায় দোকানের ছোকরাটাকে বলে, দে দিয়ে দে কোয়ার্টার একখানা, সঙ্গে তবে ভেলিগুড় দাও একটুকুনখানি। রাজকুমারী আঁকা ভুরুই এদিক ওদিক ওড়াবার চেষ্টা করে। ঠিক ঠিক আর ওড়ে না, কেমন ভাঁজ পড়ে। রং মাখা গাল তুবড়ে মুবড়ে ঢুকে যায় মুখগহ্বরে। এসব দেখেই অংশুপতির রসে বসে দিন কাটে। কারবারের ফাঁকে ফাঁকে মাপ মতো রস টেনে নেয় বুকে, রস নিয়ে খেলা করে। আর মাঝে মাঝে দোকানের ছেলেটাকে ধমকে ওঠে,
ঠিকভাবে মাপ। আহ, কতখানি চিনি ফেলে দিলি। সকাল গড়িয়ে দুপুর আসে, দুপুর গেলে বিকেল। তখনও হয়তো বসে বসে গান গেয়ে চলেছে অন্ধ শতদল। ঠাকুমা বুড়িটা তাকে নিতে আসে আরও পরে, একেবারে সেই সাঁঝের মুখে। ঘরের মানুষ ঘরে ফিরে যখন, স্টেশন বাতিরা টিপ টিপ জ্বলে ওঠে। স্টেশনের ওপারে সন্ধ্যা বাজার বসে, লাইন পারের চোলাইখানায় আসর জমতে শুরু করে। ঠাকুমা বুড়ি এসে নাতি তোলার আগে পয়সা তোলে। 5 পয়সা, 10 পয়সা, 20, 25, কোনোদিন 5-6 টাকা অবধি পৌঁছে যায়। তবে তা কোনো কোনো দিনই। যেসব দিনে হাট বসে দালালপুরে, বড় বড় ব্যাপারী আসে, সেসব দিন। বাকি দিন 2, 2.5 মেরে কেটে 4। গুনে গুনে পয়সা তুলে বুড়ি আঁচলে বাঁধে। সেই আঁচলে ঘাম মুছে নেয় নাতির মুখে। সোহাগ মাখা গলায় বলে, ও দাদু, পান্তা টুকুন সব খেয়েছিলি তো? জিজ্ঞেস করার কারণও আছে। অংশুপতির মুখে শুনেছে নাতি নাকি প্রায়ই তার পান্তার ভাগ দেয় আধ বুড়ি বেবুস সেটাকে। মাসি বোনপো হয়েছে নাকি দুজনে, ঘুরে ফিরে তাই রোজই এক প্রশ্ন করে। শান্ত নাতি ঘাড় নাড়ে, ডবকা মতন টিফিন বাটিটা হাতড়ে হাতড়ে তুলে নেয় বগলের কাছে। হলুদ ছোপ দাঁতে হাসি ফোটে। কাল আমাকে বাদাম নাড়ু কিনে দিবি 2? কেন? রাজকুমারী মাসিকে দেবো। খবরদার, বুড়ি ঝনঝনিয়ে ওঠে। তোকে না বারণ করেছি তার সঙ্গে কথা বলতে? নাতি তবু বলে, মাসি বড় ভালো গায় রে ঠাকমা। হ্যাঁ রে, গাগ্গি। আর মা মাসি পাতাতে হবে নি, অনেক মা মাসি দেখলাম। ছেলেটা তখন চুপ মেরে যায়, মুখখানা থমথম করে ওঠে। ঠাকুমা বুড়ি আদর করে কাছে টানে তখন। চল, তোকে কাঠি আইসক্রিম কিনে দেবো, চল। কোনোদিন বলে, তোর জন্য কেমন কুচো চিংড়ির ঝোল রেঁধে রেখেছি, দেখবি চল, আর গরম গরম ভাত। ঠাকুমার কাঁধে হাত রেখে নাতি উঠে পড়ে এক সময়। পা ঘষে ঘষে এগোয় মেঠো পথ ধরে। যত দূর চোখ যায় দুধারে শুধু ধান ভূমি আর খোলা আকাশ ছড়িয়ে থাকা গাছগাছালি। সেসব পেরিয়ে মাইল 1.5 হাঁটলে তবে দুধ কুমড়ো গাঁ। গাঁয়ের পূব কোণে বুড়ির ছোটখাটো ভিটে। রেবতী বৈরাগীর চালা তার কিছুটা আগে, গাঁয়ের একটু বাইরে, একেবারে ফাঁকা ধান বাদার মধ্যেখানে। যেতে যেতে ঠাকুমা নাতি ক্ষণিক দাঁড়াবে বৈরাগীর দুয়োর ধারে। দাঁড়াবেই। ও বৈরাগী ঠাকুর, ঘরে ফিরেছ নাকি? বৈরাগী এক ছুটে দালান ধারে এসে দাঁড়াবে সে সময়। এসেছি ভাই শতদল, এই তো এলাম। কতদূর গিয়েছিলে গো আজ? সে অনেক দূর, নদী পেরিয়ে নৌকো বেয়ে সোনা বাঁধ, সেখান থেকে কাজির গাঁ, ইছেপুর। বুড়ি হিসেবি প্রশ্ন তুলবে, কত মিলল? এই মিলল, প্রাণ পাখিটার পেট ভরাতে যতটুকুন খুঁত লাগে আর কি। বুড়ি সাবধানে চারদিক দেখে নেবে তখন। না, ধারে কাছে কেউ নেই তেমন। ভাঙা ঘরের চাল উড়িয়ে উদম বাতাস ঘুরছে শুধু। সেই বাতাসে স্বর মিলিয়ে প্রায় দিনই ফিসফিস করে উঠবে বুড়ির গলা। শুধু আজ মোটে 2 টাকা রোজগার করেছে গো ঠাকুর, 2 মুঠ চাল যদি ধার দাও। বৈরাগী নির্মল হাসবে তখন। তার চাল বিনা বুড়ির যেন জল ফোটে না। হাসতে হাসতে বলবে, ঘরে যাও গো মাসি, আমি আসছি। শতদল এত কথা শুনেও শোনে না যেন। বৈরাগীকে দেখলেই মন তার ডানা ঝাপটাতে শুরু করে দেয়। আজও কি তার মাকে দেখতে পেয়েছে ঠাকুর? কি হয়েছিল আজ মা? সোনামাধের মাছরাঙা
না গাজীপুরের রোদ্দুর? ভাবতে ভাবতে আঁধার নামা আকাশে পাঠিয়ে দেবে জ্যোতিহীন চোখ দুটোকে। তারারা তখনও সব ফুটেছে কি ফোটেনি। ঝিমঝিম বাতাস দুলছে নিম সজনের ডালে। পৃথিবীর চোখে ঘুম নামছে। সেই তন্দ্রা তন্দ্রা ভাবটুকু ছিঁড়ে তখনই হয়তো হঠাৎ উড়ে যাবে কোন একলা পাখি। ঘরে ফিরতে দেরি হয়ে গেছে যার। পাখিটাকে শতদল দেখতে পাবে না, শুধু শুনবে তার ডানার শব্দ। শব্দটুকু বুকে নিয়ে ঘরে ফিরবে চুপচাপ। বাঁশের খুঁটিতে হেলান দিয়ে নিঝুম বসে থাকবে, অপেক্ষা করবে আরেকটা শব্দের, বৈরাগী ঠাকুরের পায়ের শব্দ। তারও পরে রাত আরও গভীর হলে অংশুপতি কুণ্ডু ঘরে ফেরার পথে রোজ একবার শুনতে পাবে দুই গায়কের গলা। গায়ক নয়, দুই ভাবের ভাবুক ভাবের রসে মজে আছে। যেদিন অংশুপতি লাইনের ধার থেকে দুই এক পাত্র চড়িয়ে আসে গলায়, সেদিন একবার করে দাঁড়ায় শতদলের ঘরের সামনে। মাতাল গলায় সুর আনতে চেষ্টা করে, পারে না। রাত গড়িয়ে চলে। দিন তো আসে রোজই, নিয়ম করে রোজই চলে যায়। তবু তার মধ্যেও এক একটা দিন কেমন অন্যরকম হয়ে যায়। আচমকাই, আচমকা আশ্চর্য কোনো ঘটনা ঘটে যায় এক একদিন। যেমন আজই হল। কাজ ভুলে অংশুপতি হতবাক চেয়ে রইল অনেকক্ষণ। কথা ফুটল তারও অনেক পরে। তুমি নয়ন বৌঠান না? চিনতে পেরেছ তাহলে? নয়নতারা আলগাভাবে ঘুমটা সরালো কপাল থেকে। এক মাথা মেটে সিঁদুরে জল জল করছে সিঁথি। টকটকে লাল এতখানি চাকতির টিপ কপালে। প্রথমটা চিনে উঠতে অসুবিধে হয় বই কি। কি ছিল, কি হয়েছে এই কবছরে? কবছর যেন 4 না 6। সেই রোগা ভোগা চেহারাই আর নেই নয়নতারার। ভরার স্বাস্থ্যে টসটস করছে শরীর। গায়ে রং ফর্সা আগের থেকে। দেখলেই বোঝা যায় দিব্যি সচ্ছলতায় আছে। থাকবে নাই বা কেন? নতুন স্বামী দোকান দিয়েছে মহকুমা শহরে। হাটে ঘাটে আর ঘুরে বেড়ায় না। শাড়ি ধুতির সঙ্গে জামা প্যান্টের কাপড়ও নাকি রাখছে আজকাল দোকানে। এত খবর অংশুপতি পায় গঞ্জের নটবর হাজরার কাছ থেকে, নিজের দোকানের মাল তুলতে গিয়ে। তার কাছেই শোনা নয়নতারা নাকি আরও 2 ছেলের মাও হয়ে গেছে ইতিমধ্যে। তারা কেউই কানা খোঁড়া নয়। কথাটা মনে পড়তেই অংশুপতি আর চোখে একবার দেখে নিল সিঁড়িতে বসা দুঃখী ছেলেটাকে। দড়ি বাঁধা সস্তা দামের একটা প্যান্টুলুন মাত্র পরনে, খোলা গায়ে প্রকট বুকের খাঁচা, তেলবিহীন চুল রুক্ষ, কাঙাল। অংশুপতি 2 ভুরু জড়ো হল। এতদিন পর এদিকে কি মনে করে? কেউ যেন শুনতে না পায় এমনভাবে ফিসফিস করল নয়নতারা। ওদিক পানে আসো তো বলি। ভরা বেলায় দোকানি এখন খদ্দের গজগজ। এ যদি চাল চাইছে তো ও চাইছে কেরোসিন তেল। দোকান ছেড়ে ওঠা মুশকিল। অংশুপতি তবু ঝপ করে না বলতে পারল না। কৌতূহল হামা টানছে মাথায়। নিচু স্বরে বলল, ঠিক আছে, বসো একটু। ডাউনে গাড়ি ঢুকছে স্টেশনে। ভোঁ বাজিয়ে ছেড়েও গেল। নয়নতারা সরে দাঁড়ালো একধারে। চওড়া পেড়ে তাঁত শাড়িতে আরো ভালো করে ঢেকে নিল মুখ, যেন কেউ না চিনে ফেলে। ভিড় একটু কমতে মেঠো পথের দিকে গেল 2-4 পা। কি ভেবে ফিরল আবার। স্থির হয়ে কয়েক পলক দেখল অভাগা ছেলেটাকে। এগোতে গিয়েও এগোল না। ঘোমটার ফাঁক দিয়ে অস্থির চোখে অংশুপতিকে দেখল। অংশুপতিও আড়ে ঠাড়ে দেখে নিচ্ছে মেয়ে মানুষটাকে। কি মতলবে এসেছে এখানে এতদিন পর? ট্রেন থেকে নেমে ছেলের সঙ্গেই কথা বলছিল প্রথমে। কি বলেছে কে জানে।
ছেলেটা গান টান থামিয়ে বসে আছে তখন থেকে, শূন্য চোখে কি যেন ভাবছে। অন্ধ চোখে মনের ভাষাও ছাই ফোটে না। অংশপতি ক্রমে অধৈর্য হল। নয়নতারা ফের যাচ্ছে ছেলের দিকে। অংশপতি এক লাফে নেমে এলো দোকান থেকে, একেবারে নয়নতারার পথ আগলে দাঁড়িয়েছে। কি বলতে চাও, চটপট বলে ফেলো। আশপাশের লোকজনের কৌতূহলী দৃষ্টি দুজনের দিকে, তবে নয়নতারাকে দেখলেও ঝপ করে চিনতে পারবে না কেউ। দুধ কুমড়োর মানুষও এদিকে এখন নেই বিশেষ। তবু নয়নতারা ঘুমটা সরালো না একটুও। কালা মুখ দেখাতে বুঝি লজ্জা পাচ্ছে। কাপড়ের ফাঁক দিয়ে মৃদু গলায় বলল, ছেলেটাকে নিয়ে যেতে এসেছি ঠাকুরপো। দুধ কুমড়োর অংশপতি চকিতে গোটা গাঁয়ের মাতব্বর হয়ে গেল যেন। কড়া গলায় জেরা শুরু করলো, কেন? বারে, নিজের ছেলেকে নিজে নিয়ে যাব না। অংশপতির গলা কঠিন হলো। আর কিসের ছেলে তোমার? কে ছেলে? ফেলে পালানোর সময় মনে ছিল না? নয়নতারা মাথা নামাল। দেখো বাপু, এতদিন পর তোমার এখানে আসা ঠিক হয়নি। তোমার শাশুড়ি জানলে পরে। বলেই খেয়াল হলো, আরে নয়নতারা তো বিয়ে করেছে ফের, আগে শ্বশুর ঘর ত্যাগ করে। কথাটাকে গপ করে গিলে নিল অংশপতি। মানে তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তার, বুঝলে? কেউ না দেখুক, আমরা তো দেখেছি অন্ধ ছেলেটাকে কি কষ্টেই না মানুষ করছে বুড়িটা, কত দুঃখে শোকে তাপে। সহসা নয়নতারা কেঁদে উঠল ফোঁচ ফোঁচ করে। কাঁদতে কাঁদতে অংশপতির পায়ের গোড়ায় পড়ে যায় আর কি। অংশপতি সামান্য নরম হল। হোপানোর কি আছে? যাও না, ছেলেকে গিয়ে বলে দেখো, সে যদি নিজে থেকে যেতে চায়। তুমি একটু তাকে বলে দাও তবে। নয়নতারা নাক টানল। বলে দাও যে আমি তার মা। আমি কেন? তুমি তাকে বলনি? বলেছিলাম। ঘোমটা দিয়ে চোখ মুছল নয়নতারা। কতবার করে বললাম, সে মোটে বিশ্বাসই করতে চায় না। বলে মা নাকি তার পাখি হয়ে বাসা বেঁধে আছে ইচ্ছেপুরের কোন শিমুল ডালে। বলতে বলতে আবার ঝুঁকেছে। তোমার পায়ে পড়ি ঠাকুরপো, তুমি বললে সে বিশ্বাস করবে। অংশপতি কয়েক পা পিছল এবার। বিষয় বুদ্ধি চিড়িক চিড়িক করে যেন টোকা দিচ্ছে মাথায়। ভেবে নিতে কয়েক মুহূর্তের বেশি সময় লাগলো না। বুড়িটার সঙ্গে একটু বেইমানি করা হয়, তা হোক। এ সুযোগ ছাড়া বুদ্ধিমানের কাজ হবে না। আরে এমন কি বা বেইমানি? মা যদি সত্যি সত্যি ছেলে নিতে আসে, তাহলে তাকে তার কাছে ফিরিয়ে দেওয়াই তো ধর্মের কাজ। ছেলেটাও কবে থেকে পথ চেয়ে বসে আছে, তা বলে মা যে অন্যায়টা করেছে তার মাসুল দেবে না? মূল্য ছাড়া কিছু পাওয়া যায় না দুনিয়ায়। অংশপতি গলার সঙ্গে বিবেকটাকেও ঝেড়ে পরিষ্কার করে নিল। বলতে পারি, তার বদলে কিছু টাকা দিতে হবে। প্রস্তাবটার জন্য আদৌ তৈরি ছিল না নয়নতারা। হুট করে তাই উত্তর করতে পারল না কোনো। ঘোমটার জন্য মুখের ভাবও তার বোঝা যাচ্ছে না। অংশপতি আরো ভালো করে গলা ঝাড়ল। ভাবো, ভেবে দেখো, আমি ছাড়া এ চত্বরে আর কেউ চেনে না তোমাকে, তোমার নিজের পেটের ছেলেও না। যারা চেনে তাদের কাছে যদি যেতে চাও, যেতে পারো। দেখো গিয়ে গাঁয়ে, তারা যদি তোমায় পুজো আচ্চা করে ছেলে কোলে তুলে দেয়। অংশপতি একদৃষ্টে তাকিয়ে আছে ঘোমটার দিকে। ঘোমটা না ফাতনা, নড়ে না চড়ে না। অংশপতির চোখ জল জল করছে আশায়। শেষে ফাতনা ডুবল। কত দিতে হবে? অংশপতি ঢং কিনল। 500।
500? নয়নতারার গলা কেঁপে গেল। ঠিক আছে, অন্তত 300 দাও। নয়নতারা মাথা দোলাল। খুব বেশি চিন্তার অবকাশ নেই। আজ সে ছেলে নিয়ে যেতেই এসেছে। এ কটা বছর গুমড়ে গুমড়ে মরেছে, শুধু সাহস করে আসতে পারেনি কিছুতেই। শেষে ঘরের মানুষটা ভরসা দিতে। ডান হাতে ঘোমটা ধরে অংশুপতির দিকে সোজাসুজি তাকাল। অত তো কাছে নেই। কত আছে? কত আর, এই 50 মতন। মাত্র? তোমার তো এখন রমরমা অবস্থা। অংশুপতির ঠোঁট বেঁকাল। অত কমে হবে না। ছেলে ফেরত নেবে, পাপ কাজ করাবে আমাকে দিয়ে। ঠিক আছে। নয়নতারার মুখ ঘুরল অন্ধ ছেলের দিকে। 2-4 দিন পরে এসে বাকিটা দিয়ে যাব। তাহলে তখনই ছেলে নিয়ে যেও। দোকানের সাইনবোর্ডটার দিকে তাকালো অংশুপতি। মনে রেখো, এখান থেকে ছেলে নিয়ে যেতে হলে ওই 300ই শেষ কথা। নয়নতারা তবুও নিথর দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর মন্থর পায়ে হাঁটতে লাগলো স্টেশনের দিকে। সিঁড়ি দিয়ে ওঠার সময় ছেলের সামনে দাঁড়িয়ে পড়ল। উবু হয়ে বসে খানিক আদর করল ছেলেকে। নিচু গলায় বলল কিছু। তারপর আশপাশের লোকের চোখ বাঁচিয়ে 50 টাকার নোটখানা গুঁজে দিল ছেলের ছেঁড়া কাঁথার নিচে। সাঁঝবেলাতে নাতিকে নিতে এসে হাউমাউ করে উঠল ঠাকুমা। ওরে ও অংশুপতি, অংশুপতি রে, দেখে যা কি সর্বনাশ হয়েছে। অংশুপতি দোকান থেকে নিতান্ত নিরীহ মুখে নেমে এল। কি হয়েছে মাসি, চিল্লাচ্ছ কেন? চিল্লবো না, এই দেখ কি হয়েছে। সতু বলছে তার মা হারামজাদি আজ নাকি এসেছিল। এই দেখ, গোটা একটা 50 টাকার নোট দিয়ে গেছে তাকে। তাই নাকি? অংশুপতি আরো অবাক ভাব আনলো মুখে। কখন এসেছিল? কই, আমার চোখে তো পড়েনি। আমি দেখেছি, আমি। হরু দমকা হাওয়ার মতো চিৎকার করে উঠল চা দোকান থেকে। তুমিও তো কতক্ষণ গুজগুজ করলে তার সঙ্গে। তুই চুপ কর তো। অংশুপতি জোরে ধমকে উঠল। সে কেন শত্রুর মা হতে যাবে? তাকে তো আমি চিনি। সে হলো ওই দালালপুরে মণ্ডলদের নতুন বউ। ওর দাদা ছিল আমার ন্যাংটোবেলার বন্ধু। হ্যাঁ গো মাসি, বংশী সায় দিল। খুব বড় লোকের বউ বলে মনে হলো। ও মা গো, বুড়ি কপালে চোখ তুলল। সেই এত বড় টাকাটা দিয়ে গেল সতুকে? কেন দিল? কেন আবার? মায়া জেগেছে বোধহয়। তোমার নাতিকে দেখলে কান্না মায়া জাগবে। নিখুঁত অভিনয়ে দিব্যি বুড়িকে ভুলিয়ে ফেলল অংশুপতি। ধুলো ছিটলো আর 5টা চোখে। সঙ্গে সঙ্গে মনে আফসোসও আসছে বড়। তার চোখ এড়িয়ে নয়নতারা কখন চালান করলো টাকাটা। শতদলের দিকে চোখ কুঁচকে তাকাল। এত কথার মাঝেও চুপ করে বসে আছে ছেলেটা। একসময় ঠাকুমার কাঁধ আঁকড়ে উঠে দাঁড়ালো। অন্ধ চোখ দুটো কষ্ট ব্যথায় ছলছল করছে কি। নাতি ঠাকুমা গাঁয়ের পথে অন্ধকারে মিলিয়ে যেতে অংশুপতি মনে মনে বলল, মাফ করে দে বাপধন, মন খারাপ করে থাকিস না। তোর মনের ইচ্ছে আমি পূরণ করে দেব। সবুর কর, আর 2 দিন সবুর কর। হ্যাঁ, সবুর করা। এ পৃথিবীতে সবুর তো করছে সবাই। শতদল যদি করে থাকে তার মায়ের জন্য, অংশুপতি করে টাকার। শতদলের ঠাকুমা যদি পথ চেয়ে থাকে সুখের, তো রেবতী বৈরাগী দিন গুনছে সুন্দরে। অমন যে নেলা খেপা আধবুড়িটা, সেও দেখো দিন ভর খুঁজে বেড়ালো সেই নাগরটাকে। অষ্ট না বিষ্টু যার নাম, আসবে বলে কথা দিয়েও
যে আর ফেরেনি কোনোদিন। এভাবেই জীবনের জন্যে প্রতীক্ষা ফুরলে তবেই কি মৃত্যু আসে, নাকি মৃত্যুতেই শেষ হয় প্রতীক্ষা? কে জানে। একেবারে শেষকালে আতপাগলি রাজকুমারী নাকি দেখা পেয়েছিল সেনাগরে। সত্যি কি পেয়েছিল? ঘটনা যাই হোক, গল্পটা কিন্তু মুখে মুখে রটে গেছে অনেক দূর পর্যন্ত। এ স্টেশন থেকে সে স্টেশন, এ গাঁ থেকে সে গাঁ। হারু বলে, বুঝলে অংশুদা, আমার এক বন্ধু নিজের চোখে দেখেছে শম্পানগর স্টেশনে দাঁড়িয়েছিল রাজকুমারী, বোধহয় এদিক পানেই আসছিল। না রে, এদিক পানে নয়। বংশীর চোখ ঘোরায়। শহরের দিকেই যাওয়ার মন ছিল। তা হলো কি, একটা এই ছোকরা মতন মানুষ দাঁড়িয়েছিল অন্য পারে, রেলিংয়ের ধারে। একটু বুঝি রোগা মতন গড়ন, বড় বড় চোখ, ইচ্ছেপুরের দিকে না কোথায় থাকে। তাকেই দেখে মেয়ে ছেলেটা ছোকরা মতো। অংশুপতি বারবার জিজ্ঞাসা করা প্রশ্নটা আবারও ছোঁড়ে ছেলেগুলোর দিকে। হিসেবটা মেলাতে পারে না কিছুতেই। ছোকরাই যদি হবে তবে সে আধ বুড়িটার নাগর হয় কি করে? হ্যাঁ, ওই তো হলো কথা। হরু মাথা নাড়ে। এই না হলে বলে পাগলের বেরেন। পাগল বলেই না ছেলের বয়সী ছেলেটাকে জাপটে ধরলো অমন করে। সঙ্গে সে কি কান ফাটানো চিৎকার, পেয়েছি গো, এতদিনে খুঁজে পেয়েছি। অংশুপতি বলল, শুনলাম ছেলেটা নাকি ছাড়িয়েও নিয়েছিল নিজেকে। নিত্য ফোড়ন কাটে। সে তো খানিক ধস্তাধস্তির পরে, প্রথমটা সেও তো গাবড়ে মাবড়ে একসা। বলে, করো কি মাসি, করো কি? রাজকুমারীর রং কাদা সবই নাকি তার শরীরে ল্যাবড়া লেবড়ি তখন। হেই বটে। ছেলেটা তো নিজেকে ছাড়িয়ে নিয়ে লাইন টপকে ওপারে চলে গেছে। রাজকুমারীও তাকে তাড়া করতে করতে একেবারে রেল লাইনের মধ্যিখানে। কিসে কাটা পড়ল? আপে না ডাউনে? আপেই বুঝি। না না, ডাউনের গাড়ি ছিল। অংশুপতি মুখটাকে করুণ করে। মেয়ে মানুষটা বড় মজা দিত গো এসে। রুটিটা গুড়টা চাইতো। বলতে বলতে হয়তোবা কোনো খদ্দেরের কাছ থেকে পয়সা নিতে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যের মুখে এখন রোজই একবার করে শোক সভা বসছে রাজকুমারীর জন্য। অংশুপতির আম কাঠের তক্তাটাতে এসে জড়ো হয় সকলে। টাটকা টাটকা মারা গেলে মানুষ তাকে স্মরণ করবে না দুটো দিন? টাটকাই তো। সেই যে সেদিন নয়নতারা এলো, তার পরের দিনই তো মরল রাজকুমারী। তারপর আর কটা দিনই বা গেছে। শুক্রটা বাদ দিলে শনি রবি সোম 3 দিন। সভা করতে করতে অংশুপতি মাঝে মাঝে ভাঙা সিঁড়িটার দিকে তাকিয়ে বড় শ্বাস ফেলে। কদিন ধরে শতদলটাও আর আসছে না। সেই যে সেদিন কানে কানে কি বলে গেল নয়নতারা, তারপর থেকে ছেলের ধুম জ্বর। কালকে দালালপুরের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল রেবতী বৈরাগী। বৈরাগীকে এখন একটু আধটু এড়িয়েই চলছে অংশুপতি। যে যাই বলুক, লোকটার চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথা বলতে পারা যায় না। 5 জনের 5 কথার মাঝেও অন্যমনস্ক হয়ে পড়েছে অংশুপতি। নয়নতারা পরদিনই সন্ধ্যের সময় এসেছিল আবার, গোপনে, ওই পিপুল গাছতলায়। বলছি, ঠাকুরপো, বাকিটা সামনের হপ্তায় দেব। টাকা নিয়ে অংশুপতি ট্যাঁকে গুজেছে। ছেলের জ্বরের কথা ইচ্ছে করেই বলেন। বললে আবার কি অনর্থ বাঁধাবে কে জানে। ছেলে ফেলে চলে যেতে একদিন বুক কাঁপেনি। সেই ছেলের জন্য কেন এমন উতলা হয় মানুষ? অংশুপতি দোকান ছেড়ে বেরিয়ে পড়ল। নিজের মনটাও কদিন ধরে কেমন যেন তাল বেতাল দুলতে শুরু করেছে। কিছুতেই বাগে রাখা যাচ্ছে না। কোমর চেপে অংশুপতি আড় ভাঙল শরীরে। দেখা দেখি হারুও উঠে দাঁড়িয়েছে। আরে অংশুদা,
আজ এত তাড়াতাড়ি ঝাঁপ নামাচ্ছ? হ্যাঁ, আর লাগছে না। অংশুপতি হাই তুলল বড় করে। গাটা কেমন ম্যাজ ম্যাজ করছে। বুঝেছি, এখন বুঝি লাইনের ধারে যাবে? অংশুপতি জবাব দিল না। কাজের ছোঁড়াটাকে দোকান বন্ধ করতে বলে এগোতে থাকলো পায়ে পায়ে। গলাটা সত্যি সুরসুর করতে শুরু করেছে। প্রায় 3 দিন হলো একদম গলা ভেজানো হয়নি। কেন যে হয়নি। গভীর রাতে টইটম্বুর মাতাল অংশুপতির গলা শোনা গেল মেঠো রাস্তায়। চুর চুর হয়ে ঘরে ফিরছে। যেতে যেতে রেবতী বৈরাগীর দুয়োর ধারে দাঁড়ালো কয়েক মুহূর্ত। আধবোজা চোখে তাকালো অন্ধকার কুঁড়েটার দিকে। বৈরাগী ঠাকুরের সঙ্গে দুটো কথা বলার দরকার। টলমল পা আবার এগোলো। শতদলদের বেড়ার ধারে পৌঁছেও কি ভেবে দাঁড়িয়ে রইল চুপচাপ। মাটির দাওয়া থেকে বৈরাগী ঠাকুরের গলা ভেসে আসছে। সেই গলার সঙ্গে তাল রেখে সরসর শব্দ তুলছে খেজুর পাতা। অন্ধকার বয়ে যাচ্ছে স্রোতের মতো। একটু ঝুঁকে অংশুপতি উঁকি দিল ভিতরে। তালপাতার চাটাইয়ের উপর শুয়ে আছে অভাগা ছেলেটা। মাথার ধারে রেবতী বৈরাগী, পায়ের কাছে বুড়ি ঠাকুমা। টিমটিম করে টেমি জ্বলছে 3 জনার মাঝখানে। ক্ষীণ আলোতে 3 জনই কেমন ছায়া ছায়া। অংশুপতি দুহাতে চোখ ঘষল। নয়নহীন ছেলে জ্বরে বেহুঁশ। এই বেলা কথাটা সেরে ফেলা যায়। গলা খাঁকারি দিল জোরে। সঙ্গে সঙ্গে ঘুরে তাকিয়েছে বৈরাগী। কে কে ওখানে? অংশুপতি পা বাড়াতে গিয়ে মারিয়ে ফেলল একখানা শুকনো পাতার স্তূপ। মচমচ শব্দ উঠল। আমি আমি বটে, অংশুপতি। আরে আরে, ভেতরে এসো। না, ঘরে ফিরছি, তুমি একটু বাইরে এসো দেখি। বৈরাগী উঠে বেড়ার ধারে এসে দাঁড়িয়েছে। খানিক তফাতে অংশুপতি, মাঝখানে চাকা চাকা অন্ধকার। অংশুপতির মাতাল হাত সেই অন্ধকার সরানোর চেষ্টা করল প্রাণপণ। সেদিন সতুর মা এসেছিল আমার কাছে। আস্তে আস্তে বলো। বৈরাগী নিজেই অন্ধকার ভাঙল। ওরা শুনতে পাবে। ভাগ্যে, তাতে আমার কি? তোমাকে বলতে হবে না। বৈরাগী মাথা দোলাল। আমি সব খবর রাখি। নয়ন বৌঠানের সঙ্গে আমার পেরাই দেখা হয়। তাহলে? অংশুপতির গলা চড়ল সামান্য। তাহলে ছেলেটাকে মিছে কথা বলো কেন? পদ্ম হয়ে ফুটে আছে, পাখি হয়ে গাছে আছে, গাছে দোলে, দোল দোল। বলতে বলতে টোলে প্রায় পড়ে যাচ্ছে। বৈরাগী তাড়াতাড়ি ধরে ফেলেছে তাকে। নরম চোখে হাসছে। ছেলেটাকে মেরে ফেলতে চাও অংশু ভাই? কেন? মারার কি আছে? মায়ের ছেলে মায়ের কাছে যাবে। স্বপ্ন চলে গেলে ছেলেটার আর কি রইল? বৈরাগী একদম নিচু গলায় ফিসফিস করে উঠল। স্বপ্ন নিয়ে যে কদিন বাঁচে মানুষ, সে কদিনই তো সত্যিকারের বেঁচে থাকা গো। কথাটা গিয়ে কোথায় যেন ধাক্কা মারছে। নেশা ছুটে যাচ্ছে অংশুপতি। বৈরাগীর হাত ছাড়িয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। অন্ধকার ডিঙিয়ে হাঁটছে থপথপ। কথাটা মন্দ বলেনি বৈরাগী। থাক তবে, নয়নতারাও অপেক্ষায় থাক, ছেলের মতো, ছেলের স্বপ্নের মতো।
টাকাটা তাকে ফিরিয়ে দিলেই হবে। সাপুইদের পুকুর পাড় অবধি গিয়ে ধপ করে বসে পড়ল পাঁড় মাতাল মানুষটা। জলের গায়ে ওটা কার মুখ? রাজকুমারীর না? ভেসে উঠছে, মিলিয়ে যাচ্ছে। কাল কি হবে কে জানে। তবে এখন হঠাৎ গান আসছে অংশুপতির বুকে। আশ্চর্য! ঘাসের উপর থেবড়ে বসে মানুষটা হেঁড়ে গলায় গান ধরেছে। বুকের গাঙে আসছে তুফান। গাইতে গাইতে হু হু করে জল নেমেছে ঘোর বিষয়ীর ঘোলাটে চোখ বেয়ে। আকাশ থেকে জলের বুকে ঝুঁকে পড়ে রাতের তারাগুলো মন দিয়ে শুনছে সেই গান। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।